ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস? এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিহ্বা টান দিয়ে ছেড়ে নেব। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখি তাহলে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না, কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ, খ্যাতটার সাথে বন্ধুত্ব করে ওদের দেখি একদিনেই ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি এই খ্যাতটার সাথে চলের সামনে ওরা আরো কি কি করবে। আরোহী, তুই চুপ করে গেলে কেন? কিছু বল। আমি আর সেদিন ওদের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলাম। এদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড় আমার রাগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বারবার সবকিছুর জন্য সাগরকে দোষাতে শুরু করেছিলাম, তাই মনে মনে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরের দিন কলেজে যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে ধরলো। কি রে আরোহী, কালকে কিছু না বলেই চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। খ্যাতটার সাথে কি করবি কিছু ভেবেছিস? হ্যাঁ। তা কি ভাবলি? দেখতে থাক, তাহলে তোরা নিজেরাই জানতে পারবি। আরোই, তোকে একটা কথা বলি শোন। কি কথা? সাগরের সাথে তুই এই পর্যন্ত যা করেছিস তা যথেষ্ট হয়েছে, আর নতুন কিছু করিস না, না হলে কি? নয় তার পরিণাম হয়তো ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করে দিচ্ছি। আমাকে সতর্ক করতে হবে না, আমি জানি আমি কি করছি, আর আমি এও জানি এর পরিণাম কি হতে পারে। সেদিন আমি আর নীলিমার কথা না শুনে সাগরের সামনে চলে গেলাম। সাগর, জয় এবং বাকিদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর আবার সাগরের সাথে কি কথা থাকতে পারে? তুই কি আবার সাগরকে অপমান করতে এসেছিস? তোরা একটু থাম তো, আগে তো শুনতে দে উনি আমাকে কি বলতে এসছে। কি আর বলবে, নিশ্চয়ই তোকে আবার অপমান করতে এসেছে। তোরা বিশ্বাস কর, আমি সাগরকে অপমান করতে আসি নাই। তাহলে কেন এসেছিস? আমি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? এতদিন ওর সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য। সাগর, ওর কথা বিশ্বাস করিস না, এটা নিশ্চয়ই ওর নতুন কোনো চাল। না হলে যে মেয়ে কাল পর্যন্ত তোকে অপমান করত সে নাকি আজকে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। জানি তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যিই সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যখন তোরা আমাকে কথাগুলো বলে গেলি, তারপর সারা রাত আমি ভেবেছি ওর সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। এমনটা করা আমার উচিত হয় নাই, তাই আজকে ক্ষমা চাইতেই চলে আসলাম। সাগর, আমি এখনো বলছি ওর চোখের জলে ভুলিস না, এইসব ওর নাটক। নাটক হবে কেন? কি একজন নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে এসছে, আর তুই তাকে ক্ষমা করতে বারণ করছিস? করছি কারণ ছাড় না, উনি ওনার ভুল বুঝতে পেরেছে তাই অনেক। তাছাড়া তোরা তো আমার সাথে আগে খারাপ ব্যবহার করেছিস, কিন্তু তোরা তো এখন আমার ভালো বন্ধু হয়ে গেছিস, তাই ওনাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। মেয়েদের সাথে নাকি আমার সাথে? হয়তো তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো না। আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। বন্ধুদের কিন্তু আপনি করে বলতে হয় না, হয় তুমি না হলে তুই করে বলতে হয়, মনে থাকে জানো? হ্যাঁ, থাকবে। এভাবেই আমাদের বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। সেখান থেকে একদিন তোমরা আমাদের একসাথে ঘুরতে দেখে ফেলো, তারপর আমাদের বাড়িতে ডেকে আমাদের সাথে কথা বলে আমাদের লেখাপড়ার পর আমাদের বিয়ে ঠিক করো।
আমাদের ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর থেকে আমি সাগরের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু তোমরা আমাদের বিয়ে ঠিক করে সেই সুযোগটা আমাকে পাইয়ে দিলে, আর আমিও একটা নতুন পরিকল্পনা সাজিয়ে নেই, সেই হিসাবে কাজে নেমে পড়লাম। আমার সেই পরিকল্পনা মতো একদিন আমি সাগরের সাথে নদীর পাড়ে দেখা করি। সাগর কেন জানি প্রথমে আসতেই চাইছিল না, বারবার বলছিল ওর কি জানি একটা কাজ আছে, কিন্তু আমার জোর করাতে ও এসেছিল। সাগর নদীর পাড়ে আসার পর আমি ওর কাঁধে মাথা রেখে ওকে বললাম, সাগর দেখো আমরা কত ভাগ্যবান, আমরা যাকেই ভালোবাসলাম তাকেই আপন করে পাচ্ছি। সত্যি আমরা অনেক ভাগ্যবান, বিশেষ করে আমি অনেক বেশি ভাগ্যবান। বিশেষ করে তুমি অনেক বেশি ভাগ্যবান। কেন? কারণ আমার ভাগ্যে যে এত সুখ আর এত ভালোবাসা আসবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তুমি সব সময় এই কথাটা বলো কেন? কোনো সময় তো এর কারণ বলো না। বলো না তোমার জীবনে কি এমন দুঃখ আছে যার জন্য তুমি এত ভালোবাসা পাওয়ার পরেও কোনোদিন করো নাই? কে বলেছে আমার জীবনে দুঃখ আছে? দেখো না আমার জীবনে কত সুখ। জানি তুমি মিথ্যা কথা বলছো, এখন দ্রুত সত্যি কথা বলে ফেলো তো। আরে বাবা, আমি তোমাকে মিথ্যা কথা বলবো কেন? তাছাড়া তুমিই ভাবো আমার জীবনে দুঃখ থাকবে কি করে? আমাকে এত ভালোবাসার মতো বাবা আছে, ওটা একটা বোন আছে, সবসময় আদর স্নেহ করার জন্য একটা মা আছে, আর সবচেয়ে বড় কথা বাবার অবর্তমানে আমাকে বাবার মতো দেখার জন্য একটা ভাই আছে। এখন তুমি বলো এত কিছু থাকার পরেও কি আমার জীবনে দুঃখ থাকতে পারে? না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। এখন বলো কি বলার জন্য আমাকে ডেকেছিলে? ও হ্যাঁ, আমি তো কথাটা তোমাকে বলতে ভুলেই গেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর জোরে ধরতে হবে না। এখন বলো কি বলার জন্য ডেকেছো? আমাকে বাড়ি ফিরতে হবে। আমাদের ভালোবাসার পর বা আগে সাগর আমার শরীরে কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকাই নাই বা খারাপ অভিমত নিয়ে আমার শরীরে হাত দেখে নাই। আমি যদি কোনো সময় সাগরকে জড়িয়ে ধরেছি বা ওর হাত ধরেছি, তখন সাগর আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এইবারও যখন সাগর আমাকে দূরে সরিয়ে দিল, তখন আমি মনে মনে বললাম, বাচ্চা অনেক আমাকে দূরে সরিয়ে রেখেছ, এবার এমন প্যাচে ফেলবো যে আর আমাকে দূরে সরিয়েই রাখতে পারবে না। আর সেখানে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুলটা করবে, তার সাথে আমার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আরোহী, হলো তোমার? কি ভাবছো? না না, কিছু না। যদি তোমার কিছু বলার থাকে তাহলে একটু তাড়াতাড়ি বলো, আমার আবার ফিরে যেতে হবে। ঠিক আছে বলছি, মন দিয়ে শোনো। আচ্ছা। আমার তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে। কি? আগে প্রমিস করো আমি যা চাইবো তা দিবে, তাহলেই বলবো, নয়তো না। আরে তুমি তো জানো আমি প্রমিস করি না, কিন্তু এতটুকু বলতে পারি, তোমার চাওয়া আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমাকে সেই জিনিসটা নিশ্চয়ই দেব। তোমার সাধ্যের মধ্যেই আছে। তাহলে বলো একটু শুনি, তুমি কি চাও? আমি তোমাকে চাই। পাগলি, আমি তো তোমারই, এতে চাওয়ার কি আছে? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? একটু পরিষ্কার করে বলো, তাহলে তো বুঝতে পারি। আমি তোমাকে আপন করে পেতে চাই, নিজের করে পেতে চাই। মানে? মানে আমি তোমার সাথে একটা দুপুর কাটাতে চাই। আরোহী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? সাগর বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে। সাগর, আমার মাথা খারাপ হয় নাই, আর আমি কি এসব অনেক ভেবে চিন্তেই বলছি। কি ভেবে চিনতে বলছো? যদি ভেবে চিনতে বলতে তাহলে কি এত খারাপ একটা প্রস্তাব দিতে পারতে? তোমার কাছে এটা খারাপ প্রস্তাব মনে হলেও আমার কাছে এটা খারাপ প্রস্তাব না, কারণ আমি তোমাকে সারা জীবন আমার নিজের করে রাখতে চাই। কাউকে নিজের করে সারা জীবন রাখার জন্য এটা কোন ধরনের পথ? সারা জীবন যদি কাউকে নিজের কাছে রাখতেই চাও তাহলে তাকে বিয়ে করে নাও, কিন্তু এক খারাপ পথ বেছে নিয়ে কী লাভ? তাছাড়া আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে, আমি এমনিতেই তো তোমার। আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তা তো এখন হচ্ছে না। আমাদের বিয়ে হতে এখনো প্রায় 4 থেকে 5 বছর দেরি, আর আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আর ওই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখন বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে এই নিয়ে ভেবে এই কুপ্রস্তাব মাথা থেকে ঝেড়ে ফেল দাও। তাছাড়া আমাকে বাড়ি যেতে হবে, তোমার এই খারাপ কথা শোনার মতো সময় আমার কাছে নেই বলে আমি ওখান থেকে চলে আসতে লাগলাম। আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি এই নিয়ে আর একটা চিন্তাও করতে পারবো না, কারণ চিন্তা করেও কোনো লাভ হবে না, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সাগর আমার কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, চান্দু তুমি যতই না না করো না কেন,
তোমাকে আমার জালে পা দিতেই হবে। তোমার জন্য এবার এমন জাল তৈরি করেছি যে এই জাল থেকে বের হওয়া তোমার মতো ছেলের পক্ষে সম্ভব না। তারপর আমি হাসতে হাসতে সেইখান থেকে বাড়িতে চলে আসি। পরের দিন কলেজে সাগরকে একা পেয়ে আবার সাগরকে ধরি। সাগর, কি ভাবলে? কোন বিষয়ে? কালকে বিকেলে যেটা বললাম সেই বিষয়ে। দেখো আরোহী, আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি, বিয়ের আগে আমি কোনো খারাপ সম্পর্কে জড়াতে পারবো না। তোমার বলা আর না বলাই কিচ্ছু যায় আসে না। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তা সব সময় পেয়ে এসেছি, আর এইবারও যা চাচ্ছি তা পেয়েই ছাড়বো। চেষ্টা করে দেখতে পারো। আমি শুধু এতটুকু বলতে পারি, তুমি কোনোদিন সফল হবে না। সাগর চলে যেতে লাগলো। তুমি যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। আবার নতুন করে কি বলবে? তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমার সাথে এই সম্পর্ক আর বিয়ে দুটাই ভেঙে দিব। তোমার ইচ্ছে হলে তুমি ভেঙে দিতে পারো, আমার কিছু করার নেই। আমি বিয়ে ভেঙে দিলে আমার বাবার যতটা না বদনাম হবে তার চেয়ে অনেক বেশি বদনাম তোমার বাবার হবে, কারণ সবাই জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর তোমার বাবা এখানকার চেয়ারম্যান, তার বদনাম হলে কি কি হবে ভেবে দেখেছো? তাকে আর কেউ সম্মান করবে না, সবাই তার পিঠের পিছে কথা বলবে, তার বদনাম করবে, তার উপর থুথু দিবে। আর তোমার প্রিয় বোন নিধির জীবনেও একটা কতটা প্রভাব করবে একটু ভেবে দেখো। আর এসব কিছুই হবে শুধুমাত্র তোমার জন্য। আর সর্বোপরি বিয়ার সম্পর্ক ভাঙার পর আমি নতুন একটা সম্পর্কেই যাব। যে ছেলে ভালো হবে নাকি খারাপ হবে জানি না, সে আমার সাথে খারাপ কিছু করে আমার ইজ্জতে দাগ বসিয়ে দিবে কিনা তাও জানি না। তখন আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমি আত্মহত্যা করলে তার দায় শুধু একমাত্র তোমারই হবে। সাগর নিশ্চুপ, কারণ সে কি বলবে সে তা জানে না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিন পর আমাকে তোমার মতো করে জানিও, সেই অনুসারেই আমি আমার পরের পদক্ষেপ নেব। কথাটা বলে আমি ঘুরে মুখের কোণে একটা পিশাচে হাসি এনে চলে যেতে লাগলাম। আর মনে মনে বললাম, চান্দু, আমি জানি এখন তুমি রাজি না হয়ে পারবে না, কারণ তোমার সবচেয়ে কাছের আর প্রিয় মানুষগুলোর উপর আমি আমার তীর চালিয়েছি। আমি জানি তুমি নিজেকে শেষ করে দিবে, কিন্তু আমাকে আর তোমার বাবা ও প্রিয় বোনের ক্ষতি হতে দিবে না, কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে এই 3 জনকেই ভালোবাসো। এইটুকু তো আমি বুঝে ফেলেছি। আমি এইসব বলে চলে আসি আর সাগর সেখানেই বসে কান্না করতে থাকে আর এর আগে বের হওয়ার পথ খুঁজতে থাকে। পথ খুঁজতে খুঁজতে জয় আর বাকিদের কাছে যায়, ওদের সব কিছু বলে। জয় সাগরকে এইসব করতে না করে, কারণ জয়ের সন্দেহ ছিল এইগুলো আমার চাল। জয় শুরু থেকেই আমার উপর সন্দেহ করত, তাই বারবার সাগরকে বারণ করে, কিন্তু সাগর জয়ের কথা না শুনে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর যথারীতি আমাদের মাঝে সব কিছু হয়, আর আমি বুদ্ধি করে সব কিছু ভিডিও করে রাখি। তারপরের কাজটা আমার জন্য আরও সহজ ছিল, কারণ আমার কাছে সাগরের ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল। আমি নিজেই সাগরকে ফাঁসানোর জন্য সাগরের ফেসবুক আইডি দিয়ে টাকা চেয়ে মেসেজ করি, ভিডিও পাঠিয়ে নিজেকে নিজেই ব্ল্যাকমেইল করি। শুধু তাই নয়, কোনো এক ফাঁকে সাগরের মোবাইলে ভিডিওটা দিয়ে দেই যাতে কেউ আমার উপর সন্দেহ না করে। আর সাগরের ফেসবুক আইডি দিয়ে মেসেজ করে আমি আমার আইডিতে এসে স্ক্রিনশট নিয়ে সব কিছু আবার সাগরের আইডি থেকে ডিলিট করে দিতাম, যাতে সাগর কিছু না বুঝতে পারে। এইভাবেই আমি নিজেই সব কিছু করে সাগরের নাম দিয়েছি। সাগর কোনোদিন লম্পট ছিল না, আর না ছিল খারাপ ছেলে, বরং আমিই ছিলাম খারাপ। প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম। প্রতিশোধ নিতে নিতে কখন যে একটা ভালো ছেলেকে সবার চোখে, তার পরিবারের চোখে খারাপ বানিয়ে দিয়েছি তা আমি নিজেও জানি না। আর এই কথাগুলো বলতে বলতে কান্না করে বসে পড়ে। আর এদিকে সবাই আরোহীর কথাগুলো শুনে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে তপ করে সবাই বসে পড়ে। বিশেষ করে আমার পালিত বাবা, সে সবচেয়ে বড় ধাক্কা খায়, কারণ সে তো আমাকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতো। আর সেই কিনা আমার কথা না শুনেই আরোহীর কথা শুনে তার কথা বিশ্বাস করে আমাকে মেরেছে। এটা ভেবে বাবা বড়সড় একটা ধাক্কা খায়, কিন্তু বাবা তো জানে না যে তার জন্য আরও একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। যে ধাক্কা আরোহীর এই ধাক্কার কাছে অনেক ছোট। চারদিকে শুধু আরোহীর কান্নার আওয়াজই শোনা যাচ্ছে। সবাই নির্বাক হয়ে সবাই বসে রয়েছে, কারণ আজকে যে তাদের ভুল ভেঙে গেছে, আজকে যে তাদের বিশ্বাস করার মানুষটি তাদের বিশ্বাস ভেঙেছে, আজকে যে তাদের ভালোবাসার মানুষটি তাদের সাথে ছলনা করেছে, যে আরোহীর মা বাবা আরোহীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাকে খুঁজে মারার জন্য, এখন তারাই নিস্তেজ হয়ে গিয়েছে। আরোহীকে কান্না করতে দেখে হঠাৎ করে আরোহীর মা মাথা গরম হয়ে যায়
হনন করে আরোহী সামনিকে ঠাস ঠাস করে গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। পোড়ামুখী তুই কাটছিস কেন? একটা নিষ্পাপ ছেলের উপর প্রতিশোধ নিতে পেরেছিস, তার জন্য তোর তো খুশি হওয়ার কথা। মা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এইসব করি নাই। চুপ, একদম চুপ। আর কখনো যদি তুই তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডেকেছিস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। যার মনে একটা ভালো ছেলের উপর এত বিষ থাকে, সে আমার মেয়ে হতে পারে না। আরোহী কিছু না বলে কান্না করছে। আরোহী, তোকে তো আমরা কোনোদিন এমন শিক্ষা দেই নেই, তাহলে তুই এমন হয়ে গেলি কি করে? তোকে সবসময় মানুষকে ক্ষমা করতে শিখিয়েছি, মানুষকে ভালোবাসতে শিখিয়েছি, আর তুই কি না? এসব কিছু তোমার বেশি আদরের ফল। আমি বারবার তোমাকে বলতাম মেয়েকে এত আদর দিও না, কিন্তু তুমি আমার একটা কথাও শুনতে না। আর আজকে দেখো, তুমি তোমার মেয়েকে আদর দিতে দিতে মানুষ থেকে একটা জানোয়ার বানিয়ে ফেলেছো। তুমি ঠিকই বলছো, এতদিন আমি বুঝতে পারিনি, বেশি আদর দিয়ে আমি নিজেই আমার মেয়েকে খারাপ বানিয়ে ফেলেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম। বাবা, বিশ্বাস। না আরোহী, আর না, তুই প্লিজ আমাকে আর বাবা বলে ডাকিস না, না হলে যে আমি আর সইতে পারবো না রে। তোর জন্য আমি বিনা কারণে একটা ভালো ছেলেকে সমাজের সবার সামনে খারাপ বানিয়েছি, তার বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়েছি। আরোহী, আমাদের একটা অনুরোধ রাখবি? কি? যতদিন না তোকে সাগর ক্ষমা করে দিচ্ছে, তুই ততদিন আর আমাদের মা বাবা বলে ডাকিস না। আমি তোর সামনে হাত জোর করে বলছি, দয়া করে আমাদের আর মা বাবা ডাকিস না। আরোহী, সত্যি করে একটা কথা বলবি? কি? আরোহী কাঁদছে। আরোহী কান্না করতে করতে তার হিসকে উঠে গিয়েছে। তোর পেটে বাচ্চাটা কার? সাগরের নাকি অন্য কারো? মা, তুমি এটা জিজ্ঞেস করতে পারলে? একটা মেয়েকে তার মা যখন এই প্রশ্নটা করে, তখন মেয়েটা কতটা কষ্ট পায় তা বলে বোঝানো সম্ভব নয়। এই প্রশ্নটা দিয়ে যে শুধু মেয়েটির পেটে থাকা সন্তানের পরিচয় জানতে চাওয়া হয় তা কিন্তু না। এই প্রশ্নটা দিয়ে মেয়েটির সতীত্বের উপরে প্রশ্ন ওঠে। আর প্রশ্নটা যদি স্বয়ং মেয়েটির মাই করে, তাহলে কষ্টটা আরো কয়েক গুণ বেশি হয়। আরোহী, আমি তোর কাছে কিছু জানতে চেয়েছি। আমার পেটের সন্তানের বাবা সাগর, শুধু সাগর, শুনেছো তুমি? আপনি এখন অনেক খুশি, তাই না? নীতি বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। বাবা কিছু না বলে শুধু নীতির মুখের দিকে তাকিয়ে রইল, তার সাথে বাবার চোখের কোণে জল। একটা কথা বলে রাখি, আমি বাড়ি থেকে চলে আসার পর থেকেই নীতি বাড়ির সবার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। যখন খুব বেশি দরকার হয় তখন শুধুমাত্র কথা বলে, তা আপনি করে। কি হলো, এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আর এখানেই বা বসে রয়েছেন কেন? যান, তাদের বাড়িতে অনুষ্ঠান করুন। আপনি আর আপনারা সবাই আমার ভাইয়াকে ভুল বুঝে তাকে মেরেছেন, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছেন। যান, গিয়ে আনন্দ করুন, নাচেন, গান। সেই দিন আমি কত করে বললাম আমার ভাইটা নির্দোষ। তোমরা আমার ভাইকে মেরেছো না। আমার ভাই এমন কিছু করতে পারে না। তোমাদের মার খেতে ওর খুব কষ্ট হচ্ছে, দয়া করে ওকে ছেড়ে দাও। কিন্তু তোমরা কেউ আমার একটা কথাও শুনলে না। আর এখন যখন সত্যটা জানতে পেরেছেন, তখন চুপ করে বসে রয়েছেন। বাবা মাথা নিচু করে ফেলে। আর আপনারা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? সবার চেয়ে তো আপনাদের বেশি খুশি হওয়ার কথা। আপনাদের চোখের শত্রু মিথ্যা অপবাদ নিয়ে মার বাড়ি থেকে বের হয়েছে। ওকে শান্তি মতো মারতে পেরেছেন। তাড়াতাড়ি ভালো ভালো রান্না বান্না করুন। নিধি, শোন। চুপ, একদম চুপ। আপনাদের আমি বলেছি না আমার নাম ধরে ডাকবেন না। আমার নিষ্পাপ ভাইটাকে যেই দিন মেয়েদের রাস্তায় ফেলে রেখেছিলেন, সেই দিনই আপনাদের বোন মেয়ে মরে গিয়েছে। শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে আর কখনো নাম ধরে ডাকবেন না, না হলে এর ফলাফল ভালো হবে না। বাবা কিছু না বলেই হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো আর দরজার দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন? নিশ্চয়ই অনুষ্ঠান করার জন্য জিনিসপত্র আনতে যাচ্ছেন, তাই না? না, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। আপনার ছেলে তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওনাকে আবার কোথায় খুঁজতে যাচ্ছেন? আমি আমার এই ছেলের কথা বলছি না। তাহলে কার কথা বলছেন? আমি না, একদম না। সাগর ভাইয়ের নাম আপনি আপনার মুখ দিয়ে বের করবেন না। আপনি সেই দিন বলেছেন ওনাকে আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। ওনার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই, আর না আপনার সাথে। উনি শুধু আমার একার ভাই, শুধু আমার একার। শুনেছেন আপনি? বাবা নীতি চিৎকার শুনে কিছু সময় দাঁড়িয়ে গেল, তারপর আবার বাইরের দিকে হাঁটতে থাকে। কাকা, সাগরকে খুঁজতে গিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে কিনা তা আমি
তোমার কাছ থেকে জানতে হবে? আমি সেইভাবে বলতে চাই নাই। আমি বলতে চাচ্ছি আপনি সাগরকে খুঁজে পাবেন না। কেন? কারণ সাগর হয়তো এই শহরে নেই, আর যদি এই শহরে থাকে তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন না। সাগর এই শহরে নেই কথা কে বলেছে তোমাকে? আমি এতদিন এই শহরের প্রতিটি জায়গায় সাগরকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আর এর কথা শুনে বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে পড়ল। সাগর কোথায় আছে তা শুধু 4 জনই বলতে পারে। তুমি কাদের কথা বলছো? জয় আর ওর বন্ধুরা। আমি ওদের কাছে অনেকবার জিজ্ঞেস করছি, অনেক মিনতি করেছি, কিন্তু ওরা আমাকে কিচ্ছু বলা নাই। আপনি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। বাবার এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি মোবাইল বের করে ওদের 4 জনের বাবাকে ফোন করলো। ওদের সাথে করে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে বলল। কিছু সময়ের মধ্যে জয় এবং বাকি সবাইকে নিয়ে ওদের বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলেও আসলো। কাকা, আমাদের এখানে ডাকা হয়েছে কেন? জয়, সাগর কোথায়? হঠাৎ আপনার সাগরকে প্রয়োজন হলো কেন? আরে রাজু, বুঝিস না? নিশ্চয় উনি আবার নতুন কোনো বুদ্ধি বের করেছে সাগরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কি মেয়ে রে বাবা, একটা ছেলেকে এত মার খাইয়ে তারপরেও নাকি ওর মন ভরে নাই। আর ওই মাথা নিচু করে আছে। জয়, আমি তোমার কাছে কিছু জানতে চেয়েছি। আমরাও তার কারণ জানতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কারণ বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না সাগর কোথায়। জয়, এইসব কি হচ্ছে? বড়দের সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? বাবা, আমি জানি বড়দের কিভাবে কথা বলতে হয়, কিন্তু বড় যদি ওনাদের মতো হয় তাহলে ওইভাবেই কথা বলতে হয়। শুনুন কাকা, আপনার কাছে সাগরের মূল্য না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের বন্ধুর অনেক মূল্য আছে। জয়, এবার আমি সাগরকে মারার জন্য নয়, বরং সাগরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ওকে খুঁজতেছি। প্লিজ তুমি বলো না সাগর কোথায় আছে? ক্ষমা? কিসের ক্ষমা? আরে বুঝিস না, হয়তো আমাদের নায়িকা সব সত্যি কথা বলে দিয়েছে। কাকা, আমি এর আগে বহুবার আরোহীকে বলেছি, আর এখন সেই কথা আপনাকেও বলছি। সাগর কোথায় আছে আমরা কেউ জানি না। তোমরা না সেদিন সাগরকে নিয়ে গেলে, তাহলে তোমরা জানো না কিভাবে? জানি না, কারণ সাগর হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাছাড়া যদি আমরা জানতাম তাহলেও বলতাম না সাগর কোথায় আছে। কেন বলতে না? কেন বলবো? দিনের পর দিন আপনার অত্যাচার সহ্য করতে, নাকি আপনার ছেলের হাতের মার খেতে? মার শুভর মুখ কালো হয়ে গেল। জয়, তুমি এসব কি বলছো? সাগরের মা তো সাগরকে কত আদর করে, আর ওর ভাই তো ওকে চোখের হারায়, আর তুমি কি না বলছো ওরা সাগরকে মারে, অত্যাচার করে? সাগরকে আদর করতে উনি, আর ইনি কিনা সাগরকে চোখে হারায়? ওই তোরা শুনছিস কাকা এইসব কি বলছে? আচ্ছা কাকা, আপনার মাথা ঠিক আছে নাকি একেবারে খারাপ হয়ে গেছে? জয়, এসব কি বলছো? আমার মাথা খারাপ হয়েছে মানে? আর তোমরা এবার হাসছো কেন? আপনি যা বললেন তা শোনার পর হাসবো না তো কি করব? আদর কিভাবে করে তা কি আপনার স্ত্রী জানে? আর কাউকে ভালোবেসে চোখে হারায় বা কি করে তা কি আপনার ছেলে শুভ জানে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি? না। সে কি রে, আপনাকে কেউ কিছু বলেনি? আপনার স্ত্রী আর আপনার নিজের ছেলে কেউ কিছু বলেনি? আর নিধি, তুমিও কি তোমার বাবাকে কিছু বলো নেই? প্রথমে মা ও ভাইয়ের দিকে, আর পরে নিধি দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা তাকে দেখলো ওরা 3 জনে মাথা নিচু করে রয়েছে, এমন ভাব করছে যেন কিছু একটা লুকোচ্ছে। ওরা আমাকে কি বলবে? আর তুমি কিসের কথা বলছো? ঠিক আছে, আমি তাহলে বলি কিসের কথা বলছি। কাকা, আপনি মন দিয়ে শুনুন। তারপর জয় আমার সাথে করা মা আর ভাইয়ের অত্যাচারের কথা এক এক করে সব বাবাকে বলতে লাগলো। আর এও বলতে লাগলো কেন এবার তারা আমার উপরে অত্যাচার করেছে। বিশেষ করে সেই দিন বিজয়ের জন্য নিধির মাথা ফাটার ঘটনাটা ভালো করে বলল। সবটা শোনার পর বাবা সবচেয়ে বড় ধাক্কা খেয়ে সোফায় বসে পড়ল। জয়, তুমি এসব সত্যি কথা বলছো? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার স্ত্রী আর ছেলেকে জিজ্ঞাসা করুন। বাবা ওদের দিকে তাকিয়ে দেখলো ওরা অশ্রুভরা নয়নে জয়ের দিকে তাকিয়ে আছে। হয়তো এতদিন পর নিধির মাথা ফাটার আসল সত্যিটা শুনে নিজের মনের অপরাধ বোধ জেগে উঠেছে। পরপর 2টা বড় সড়ো সত্যি কথা শুনে বাবার শরীরে চলার মতো শক্তি নেই। তবুও বাবা আস্তে আস্তে
ভাইয়ার মায়ের দিকে এগিয়ে গেল। তারপর যা করলো তা হয়তো সেখানের কেউ ভাবতেই পারেনি যে বাবা এমন কিছু একটা করবে। তারপর দুজনে প্রায় কাছাকাছি দাঁড়িয়েছিল। শুভ, জয় যা বললো তা কি সত্যি? শুভ নিশ্চুপ। শুভ তো কিছু বলছে না, তাহলে তুমিই বলো জয় যা বললো তা সত্যি কিনা। মাও নিশ্চুপ। আমি তোমাদের কিছু একটা জিজ্ঞেস করেছি। আসলে আসলে বাবা ঠাস ঠাস করে ভাইয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি এত আসল নকল শুনতে চাই নাই, আমি শুধু হ্যাঁ বা না উত্তর জানতে চেয়েছি। দয়া করে তুমি ওকে মেরো না। ঠিক আছে, মারবো না, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আসলে হয়েছিল কি, সেদিন যখন বাগানে উঠানে গিয়ে দেখলাম রিদির মাথা ফেটে রয়েছে, তখন রিদি কান্না করছে আর উপরের সাগর আশেপাশে কোথাও নেই। তাই কি? আমি কি তোমার কাছে এত কিছু জানতে চেয়েছি? আমি তো শুধু জানতে চেয়েছি জয় যা যা বললো সবকিছু সত্যি নাকি না। ওই সেদিন ওই দৃশ্য দেখে আমার সাগরের উপর অনেক রাগ হয়েছিল। ভেবেছিলাম বাড়ি ফিরে আমি সাগরকে এর শাস্তি দেবো, কিন্তু আমার আগেই শুভ বাড়িতে এসে সাগরকে মারতে শুরু করে। আর সেদিনের পর থেকে সাগরের উপর একটা চাপার রাগ জমে গিয়েছিল। তাই এরপর থেকে শুভ যখন কারণে অকারণে সাগরকে মারতো তখন আমি আর কিছুই বলতাম না। মা একটা দমে সবকিছু বলে ফেললো। মা কথা বন্ধ করার সাথে সাথেই মার গালেও ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। সি, তুমি মা, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা মেয়েকে আমি আমার স্ত্রী ঘরে করে এনেছিলাম। সি। মা নিশ্চয় হয়ে মাথা নিচু করে রয়েছে। আর শুভ, শেষ পর্যন্ত তুইও তোর মায়ের পথে হাঁটলি। অবশ্য তোকেও কি বা দোষ দিব কেন? ছোট থেকে নিজের চোখের সামনে সাগরের উপর অত্যাচার হতে দেখে এসেছি, তাই এক সময় নিজে না চাইতেও ওর উপর অত্যাচার করে ফেলেছিস। আসলে কি জানিস? শুভ ভাইয়াও চুপ করে মাথা নিচু করে আছে। নিধি, আমি নয় এই বিষয়ে কিছু জানতাম না, কিন্তু তুই তো সবটা জানতি। তুই কি পারতি না আমাকে একবার সবকিছু জানাতে? আপনাকে সবকিছু জানি কি লাভটাই হতো, একটু বলবেন? কেন? আমি ওদের আটকাতাম, ওদের বারণ করতাম যাতে সাগরকে না মারে। আপনার কি মনে হয় না ওনারা আপনার কথা শুনতো? মুখের কথা না শুনলে মেরে শোনাতাম। তার ফল কি হতো জানেন? আমি 2 দিন বাড়িতে থেকে যখন 1 সপ্তাহের জন্য বাইরে চলে যেতে, তখন শুরু হতো আমার নির্দোষ ভাইয়ের উপর ওদের দ্বিগুণ অত্যাচার। শুনলেন না একবার ভাই আপনার স্ত্রী কর্মকাণ্ড আপনাকে বলার ফলে ভাইকে একদিন না খেয়ে থাকতে হয়েছিল, তার সাথে তো মায়ের আছেই। আর এইবার তো আপনার স্ত্রীর সাথে আপনার ওই গুন্ডা ছিল যুক্ত ছিল। ভাইয়া যদি আপনাকে সব কিছু বলে দিত তাহলে আপনার কি মনে হয় ওরা ওকে জীবিত ছেড়ে দিত? এমনিতে ওদের অত্যাচারে ভাইয়ের জীবন পিছিয়ে গিয়েছিল। আর আপনাকে বললে তো নিশ্চয়ই ওরা ভাইয়াকে মেরে আত্মহত্যার রূপ দিয়ে দিত। তারপর আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমার কাছ থেকে কথা নিয়েছিল, তাই আপনাকে বলতে পারিনি। আমাকে এইসব না বলে ভালোই করেছিস। সত্যি বলছি, আমাকে না বলে তুই অনেক ভালো করেছিস। নাহলে সত্যি ওরা আমার ছেলেটাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে আত্মহত্যার রূপ দিয়ে দিত। আসলে দোষ তোর নাই আর ওদেরও না, দোষ আমার নিজের। আমি সবসময় নিজের ব্যবসা নিয়ে বাইরে থেকেছি। ভেবেছি আমার ঘরে আমার স্ত্রী তো আছেই, ও নিশ্চয়ই আমার সন্তানদের দেখে রাখবে, তাদের ভালো শিক্ষা দেবে। তাই আমি আর তেমন ভাবে নিজের ঘরে নিজের সন্তানদের দেখি নাই, যার ফলস্বরূপ আজকে আমাকে এই দিনটি দেখতে হচ্ছে। আমি সবসময় জানতে চেয়েছি ওরা ভাইয়াকে এমন মারি কেন, কেনই বা ভাইয়াকে মায়ের তো অবহেলা করে। এই 2টা প্রশ্নের উত্তর সবসময় খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু আজকে জানতে পারলাম আমি নিজেই আমার ভাইয়ের এত কষ্টের কারণ। আমার জন্যই আমার ভাই এতগুলো বছর পশুর মতো মার খেয়েছে। ভাইয়া হয়তো জানতো আমি এই কথাগুলো জানলে কষ্ট পাবো, তাই কোনোদিন আমাকে জানতেও দেয় না। জয় বাবা, দয়া করে বল না আমার ছেলেটা কোথায়? ওকে মেরে আমি যে পাপ করেছি, তারপর ওর সামনে যার মুখ আমার নেই। কিন্তু এই বাবার মনকে বোঝায় কি করে বলো? ও যে তার সন্তানের জন্য কাঁদছে। জানি তোমরা ভাবছো তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আবার মেরে রাস্তায় ফেলে রেখেছিলাম। তাকে কেনই বরাবর ছেলে ছেলে বলছে, কিন্তু কি করবো বলো? এত বছর তো আমি ওকে লালন পালন করেছি। সে অন্য কোথায় যে আমি ওর জন্য কিছু করতে পারি নাই। আমার জন্য ওকে দুঃখ সহ্য করতে হয়েছে, কিন্তু তাও তো ওকে অন্তত ভাত খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম। প্লিজ বাবা, বলো না সাগর কোথায়? কাকা, আমরা সাগরের খোঁজ জানি না। বাবা,
তোমরা অন্তত আমার কাছে মিথ্যা কথা বলো না। আমার চারিপাশে মানুষ আমাকে এত মিথ্যা কথা বলেছে যে এখন আর আমার মিথ্যা কথা শোনার মতো শক্তি নেই। তোমরা যদি চাও আমি তোমাদের বন্ধুর সামনে যাব না, দূর থেকে সাগরকে এক নজর দেখে চলে আসবো। তবুও বাবা একবার বলো না সাগর কোথায় আছে? আমরা সত্যি বলছি, আমরা সাগরের ঠিকানাও জানি না। বুঝেছি, তোমরা আমার কথা এখনই বিশ্বাস করছো না। আমি তোমাদের চারজনের সামনে হাত জোড় করছি, তোমরা আমাকে তোমার বন্ধুকে মারার যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। তবুও অন্তত আমাকে আমার ছেলেটাকে এক নজর দেখতে দাও। আমি কথা দিচ্ছি, ওকে আমি এক নজর দেখে চলে আসবো। এবার সবাই নিশ্চুপ। বাবা কান্না করতে করতে সবাই গিয়ে বসলো। নীতি কান্না করতে করতে ঘরে চলে গেল। জয় নিশ্চুপ। বাবা জয় এবং বাকিদের সামনে হাত জোড় করে কান্না করে দিল। কাকা, আপনি এসব কি করছেন? প্লিজ কাকা, আমাদের সামনে হাত জোড় করিয়েন না, এতে আমাদের গুনাহ হবে। বিশ্বাস করুন কাকা, আমরা সত্যি বলছি, আমরা জানি না সাগর কোথায় আছে, কেমন আছে। আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে এই চিঠিটা পড়ুন। সাগর আমাদের জন্য এই চিঠিটা লিখে সেদিন রাতেই চলে গিয়েছে। জয় বাবাকে সেই চিঠিটা দিল। বাবা চিঠিটা পড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সাগর বাবা, তুই কোথায় চলে গেলি? আমাকে কি একবার তোর কাছে মাপ চাইবার সুযোগটাও দিবি না? আমি তোর উপর বিশ্বাস না করে তোকে মেরে যে ভুল করেছি তার শাস্তি দয়া করে আমাকে এইভাবে দিস না। তুই যেখানে আসিস না কেন, দয়া করে ফিরে আয়, দয়া করে তুই ফিরে আয়। বাবা কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। বাবার এমন কান্না দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল আসলো। কিছু সময় পর জয়ের বাবা আমার পালিত বাবাকে বলল, চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে এখন আসি। জয় যদি সাগরের কোনো খোঁজ জানতে পারে তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো। বাবা নিশ্চুপ। তারপর একে একে জয়, রাজু, রিয়াদ, সিয়াম আর ওদের মা বাবা চলে গেল। তারপর আরোহীর মা বাবা বাবার সামনে গেল। আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিয়েন। আমরা না জেনে আপনার ছেলের উপর বদনাম দিয়েছি, শুধু শুধু তাকে সমাজের সবার সামনে অপমান করিয়েছি। আপনার আর আপনার ছেলের হাতে ওকে মার খাইয়েছি। জানি আমাদের মেয়ের কথা শুনে আমরা যা করেছি তা ক্ষমার যোগ্য না, তারপরেও সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিন। আরোহীর মা বাবা কথাটা শেষ করে দরজার দিকে হাঁটতে লাগলো। আমার পালিত বাবা এখনো নির্বাক হয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। আরোহী তার মা বাবাকে চলে যেতে দেখে দৌড়ে তাদের কাছে চলে গেল আর বলল, মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? চলো, আমিও তোমাদের সাথে যাব। এই কথার উত্তরে আরোহীর বাবা আরোহীকে যা বলল তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। হয়তো আমার সাথে আরোহী যা করেছে তার যোগ্য ফলের এই শাস্তি। তুই আমাদের সাথে কোথায় যাবি? কেন বাড়িতে? কোন বাড়িতে? কোন বাড়ি মানে? আমাদের বাড়িতে। আমার বাড়িতে আজকে থেকে তোর কোনো জায়গা নেই। বাবা, তোকে আমি আগে বলেছি আর এখনো বলছি, আমাকে আর বাবা বলে ডাকবি না। মা তুমি দেখো না বাবা কি সব বলছে, তুমি অন্তত বাবাকে আটকাও। তোর বাবা ভুল কিছু বলছে না, তাই ওনাকে আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। তুমি বাবার কথাই সায় দিচ্ছ? হ্যাঁ। তাহলে আমি কোথায় যাব, কোথায় থাকবো আর কি বা করব? সাগরের উপর এত নির্মম প্রতিশোধ নেওয়ার আগে কি আমাদের জিজ্ঞাসা করেছিলি যে এখন আমাদের জিজ্ঞেস করছিস? আরোহী মাথা নিচু করে কান্না করছে। আগে যদি জানতাম তুই এত বড় খারাপ হয়ে যাবি তাহলে তোকে আমি আমার পেটে থাকতেই মেরে ফেলতাম। মা প্লিজ এইভাবে বলো না। তুই যা করেছিস তারপর তোকে এর চেয়ে আরো বেশি কঠিন কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তোর ওপর আমার মাতৃত্বের টানটা রয়ে গিয়েছে, তাই বলতে পারছি না। আর কত সময় এখানে দাঁড়িয়ে কথা বলবে? চল, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ চল। বাবা আমি তোমার পায়ে ধরছি, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমাকেও তোমাদের সাথে বাড়িতে নিয়ে চলো প্লিজ। বাবা আমার উপরে একটু দয়া করো প্লিজ। আরোহী, আমার পা ছাড়। না বাবা, তুমি আমাকে যে পর্যন্ত বাড়িতে নিয়ে যেতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। একবার পা ছাড়তে বললে তোমার কানে ঢোকে না? আরোহীর বাবা আরোহীকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। বাবা চুপ, একদম চুপ। বলেছি না তুই আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। আজকে তোর জন্য আমি একটা নির্দোষ ছেলের আর তার পরিবারকে আমি কষ্ট দিয়েছি। যতদিন না তারা তোকে ক্ষমা করছে ততদিন আমি তোকে আমার বাড়িতে জায়গা দিব না। কথাটা বলে আরোহীর বাবা আরোহীর মাকে নিয়ে হনন করে বাড়ি থেকে বের হয়ে গেল। তারা বের হওয়ার পরই
আরোহী তাদের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে উঠল। আমার বাড়িতে আরোহীর কান্নার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বাবা নির্বাক হয়ে সোফায় বসে রয়েছে। মার ভাইয়া অনুশোচনায় ভুগছে, কারণ আরোহী যে অপরাধ করেছে তার চেয়ে তারা সেদিন আমাকে ভুল বুঝে আরো বেশি অপরাধ করেছে। আরোহীর মিথ্যা অপবাদে আমি শুধু সমাজের মানুষ হিসেবে অপমানিত হয়েছি, আর বাবা ও ভাইয়ার হাতে মাত্র একদিন মার খেয়েছি। কিন্তু মার ভাইয়া আমাকে ভুল বুঝে দীর্ঘ 13টা বছর আমাকে মেরেছে। তাই ওনাদের অপরাধের কাছে আরোহীর অপরাধ কিছুই না। আরোহী কিছু সময় সেখানে বসে থেকে কান্না করার পর নিজের হাত দিয়ে কোনোরকম চোখ মুছে বাবার পায়ের কাছে গিয়ে বাবার পা ধরে বলল, জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও আমি আপনার আর আপনার পরিবারের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি এখন আসি। আরোহী বাবার কাছে ক্ষমা চেয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ির বাইরে চলে গেল। বাইরে চারদিকে অন্ধকার হয়ে এসছে, আর সে অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে চলে গেল। বাবা এখনো চুপ করে বসে রয়েছে আর ভাবছে, এতগুলো বছর ধরে আমরা নাকের নিচে এত কিছু হয়ে গেল আর আমি কিনা কিছুই দেখতে পারলাম না। কেমন বাবা আমি? আমার মতো খারাপ বাবা হয়তো এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। বাবা এসব ভাবছে আর নিজেকে বারবার দোষারোপ করছে। অন্যদিকে আরোহী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মার ভাইও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। তারা সেখান থেকে মায়ের ঘরে চলে গেল। তারা মায়ের ঘরে যাওয়ার পর মা বিছানায় বসলো, আর ভাইয়া মায়ের কোলে মাথা রেখে চোখের জল ছেড়ে দিল। অনেক কষ্টে তারা এতটা সময় না কেঁদে কাটিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখন আর কান্না আটকানোর শক্তি নেই। ভাইয়া কান্না করতে করতে বলতে লাগলো, মা, এতদিন তাহলে আমরা ওকে ভুল বুঝেছিলাম? আমরা ওর সাথে এমন করতে কি করে পারলাম? ছেলেটা তোকে সেই দিন কতবার করে সত্যি বলার চেষ্টা করেছিল, কিন্তু তুই ওর কোনো কথাই শুনিসনি। সেদিন যদি ওর কথাটা শুনতি তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। মা, আমি অনেক অনেক খারাপ, তাই না? যেখানে ওকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল, সেখানে আমি কিনা প্রতিনিয়ত ওকে কষ্ট দিয়ে গিয়েছি। কি এতটা নিষ্ঠুর হতে কি করে পারলাম? সব দোষ তোর না রে, সব দোষ আমার। ছোট থেকেই তোর চোখের সামনে আমি ওকে বিনা কারণে মেরে এসেছি, তাই তুই এমন হয়ে গেছিস। ভাইয়া কান্না করছে। আর যখন আমি ওর উপর অত্যাচার করে ছেড়ে দিয়ে ওকে একটু ভালোবাসতে শুরু করলাম, তখন সেই ঘটনাটা ঘটলো আর আমি আবার পরিবর্তন হয়ে গেলাম। মা, আমরা যদি ওর কাছে ক্ষমা চাই তাহলে ও কি আমাদের ক্ষমা করবে? ওর সাথে আমরা যা করেছি তারপরে ওর সামনে যাওয়ার মুখ আমাদের নেই। ক্ষমা চাওয়া তো দূরের কথা। কিন্তু মা, ওর কাছে ক্ষমা না চাইলে যে এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিবে। তুই অবশ্যই ঠিক বলছিস। ওর কাছে যতদিন পর্যন্ত ক্ষমা চাইবো না ততদিন পর্যন্ত নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। এই অপরাধ বোধ না দিবে আমাদের শান্তিতে ঘুমাতে, আর না দিবে শান্তিতে মরতে। ভাইয়া শুধু কান্না করতে আছে। কারো কাছে ক্ষমা চাইতে হলে তাকে কাছে পেতে হয় বা তার কাছে যেতে হয়, কিন্তু আমরা তো জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। মা, তুমি চিন্তা করো না, কালকে থেকে আমি সম্পূর্ণ শহরে সাগরকে খুঁজতে শুরু করে দেব। তারপর ওকে বের করে ওর কাছে ক্ষমা চাইবো। তুই যদি ওকে খুঁজে পাস তাহলে একবারের জন্য হলো বাড়িতে নিয়ে আসিস। আমিও আমার অপরাধের জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নিব। কথাটা শেষ করে দুজন আবারও কান্না ভেঙে পড়ল। দেখতে দেখতে কিছু সময় চলে গেল। এদিকে আরোহী বাড়ি থেকে বের হওয়ার পর অন্ধকারের মধ্যে একটা ব্রিজের কাছে চলে যায়। আর এই ব্রিজের কাছে গিয়ে ব্রিজের নিচে জলের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি যা করেছি তারপরেও হয়তো আমার বেঁচে থাকার অধিকার নেই, আর আমি চাইও না বেঁচে থাকতে, কিন্তু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে এরপর থেকে বেঁচে থাকতে হবে। জানি মানুষ যখন জানতে পারে সব দোষ আমার ছিল, তখন সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে। অবশ্য আমার এসব কথা প্রাপ্য। চাইলে আমি এখনই এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে পারি, কিন্তু কি বলতো, আমি তোর বাবার উপর আর অন্যায় করতে পারবো না আর ওকে কষ্ট দিতে। এমনিতেই ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এরপর যদি ওকে না জানিয়ে তোকে মেরে ফেলি তাহলে ও কেন, স্বয়ং ঈশ্বরও আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আর এইসব কথা বলতে বলতে কান্না করে দিল। এইদিকে কিছু সময় যাওয়ার পর আমার পালিত বাবা, আমার পালিত মা আর শুভ ভাই রুমের দিকে গিয়ে দাঁড়ালো। বাবা, তুমি এখানে? তোমাকে কিছু বলার ছিল। কি বলবে? তুমি তাড়াতাড়ি গিয়ে আরোহী মেয়েটাকে খুঁজে বাড়িতে নিয়ে আসো। আমি ওকে আনতে যেতাম, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর আমার শরীর ওকে খোঁজার আর শক্তি নেই। শুভ ভাই মাথা নিচু করে রয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ওই মেয়েটাকে বাড়িতে জায়গা দিবে? হ্যাঁ দিব। কিন্তু কেন? তোমরা সাগরের সাথে এতগুলো বছর ধরে এত কিছু করছো, তাও জানার পরও যখন তোমাদের এই বাড়ি থেকে বের করে দিই নাই, তাহলে ওই মেয়েটাকেও বের করে দিব কেন? ওর ভুল তো তোমাদের কাছে সামান্য।
মা মাথা নিচু করে আছে। তাছাড়া ওই মেয়ের পেটে আমার সাগরের সন্তান রয়েছে। সাগরকে আর কোনোদিন কাছে পাবো কিনা জানি না, কিন্তু ওর সন্তান কাছে থাকবে এই নিয়েই আমি খুশি। তুমি কি ওকে খুঁজতে যাবে নাকি আমার যেতে হবে? না না, আমি যাচ্ছি। শুভ তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে আরোহীকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। এই বাড়ির সবাই সমান অপরাধী, আর আরোহীর পেটে আমার সন্তান আছে। তাই আরোহীকে অপমান, অবহেলা আর অত্যাচার করার পরিবর্তে সবসময় আদর করতে শুরু করে। আরোহী বাড়িতে আসায় নিধির আরও বেশি করে সমস্যা হতে লাগলো। এমনিতেই বাড়িতে যারা ছিল তাদের নিধি দেখতে পারে না, তার উপর আবার একটা এসে জুটেছে। আর আরোহীর জন্যই আমি বাড়ি ছাড়া হয়েছি। তাই নিধি সবসময় আরোহীর সাথে রাগারাগি করতে থাকে, আর আরোহী সব কিছু মাথা পেতে শুনে। এইদিকে আমি তনুশ্রীর সাথে সারাদিন কাটিয়ে আমার দিন ভালো মতোই কাটছিল। তনুশ্রী স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সবটা সময় আমার সাথেই থাকতো। আমার হাতে খাবার খেত, আমার পাশে ঘুমোতো, আমার সাথে খেলতো। মোট কথা কয়েকদিনের মধ্যে আমার আরেক পৃথিবী তনুশ্রী হয়ে উঠেছিল। তনুশ্রী পাগলামিতে আমি আমার দুঃখ প্রায় ভুলে গিয়েছিলাম। আমার দুঃখগুলো মনে পড়লো একদিন রাতে নতুন মা বাবাকে কথা বলতে দেখে। আমি দেখলাম তারা কি নিয়ে যেন ড্রয়িং রুমে কথা বলছে। তাই আমি তাদের কাছে গেলাম। তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা তোকে নিয়েই কথা বলছি। আমাকে নিয়ে? হ্যাঁ, তোকে নিয়ে। তাই কি কথা বলছিলে? বলছিলাম তুই এইভাবে আর কতদিন থাকবি? দেখ, এখানে এসে উঠেছিস আর কম দিন তো হলো না। ও হ্যাঁ, তাই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে যে কিছু একটা করতে হবে। বাবার কথাগুলো কেন জানি বুকের ভেতরে তীরের মতো ঢুকলো। আমি যে কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, হঠাৎ করে সেসব আবার মনে পড়ে গেল আমি ইতিম। এত বছর যে বাড়িতে থাকতাম, সেই বাড়িতে আমি বোঝা হয়ে গেছিলাম। তাই আমাকে বের করে দিয়েছে। আর এখন এই বাড়িতে এসে তাদের ঘরে বসে খাচ্ছি, আর এদের বোঝা হয়ে যাচ্ছি। কথাগুলো ভাবতেই আমার চোখ ছলছল করে উঠলো। একটা চাপা কান্নায় আমার গলা জড়িয়ে উঠলো, যার ফলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আমি কোনো রকমভাবে কথা বলছি আর আমার কান্না আটকাচ্ছি। মা হয়তো বুঝতে পেরেছে আমি বাবার কথা শুনে কষ্ট পেয়েছি। তাই মা আমার পাশে এসে আমাকে বলল, দেখো ছেলের কাণ্ড। আরে বোকা, আমরা কি তোকে কাজ করতে বলেছি নাকি? তাহলে? আরে বোকা, আমরা তোর পড়ালেখা নিয়ে কথা বলছিলাম। এইভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবি? এইবার তো আবার পড়ালেখা শুরু কর। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আর তুই কিনা ভাবলি তোর ওই মা বাবার মতো আমরাও তোকে আমাদের ঘাড়ের বোঝা ভাবি, আর তাই তোকে কাজ করে খেতে বলছি? আমার এত বড় ব্যবসা, এত টাকা, এইসব তো তোর আর তনুশ্রীরই। তাহলে আমরা তোকে কাজ করে খেতে বলবো কেন বলতো? না না, আমি এসব ভাবছিলাম না। হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমরা জানি তুই কি ভাবছিলি আর কি না। না মানে আসলে। থাক, আর তোর আসলে নকলে বলতে হবে না। এখন বল, আগে পড়ালেখা করার ইচ্ছে আছে নাকি না? আছে, কিন্তু। কিন্তু কি? কিন্তু আমার সব কাগজপত্র তো ওইখানে রয়েছে। তাহলে একদিন ওইখানে গিয়ে সবকিছু নিয়ে আয়। না, আমি আর সেখানে যাব না। সে না হয় না গেলি। ওখানে না গেলে কাগজপত্র আনবো কি করে? আচ্ছা সাগর, ওইখানে কি এমন কেউ নেই যারা তোর কাগজপত্র উঠিয়ে তোকে পাঠিয়ে দিতে পারে? 4টা বন্ধু আছে, কিন্তু। কিন্তু কি? কিন্তু ওদের সাথে আমি যোগাযোগ করতে পারবো না। কেন? ওদের সাথে আমি যোগাযোগ করলে ওরা নির্ঘাত আমার ঠিকানা জানতে চাইবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুই যদি এখান থেকে না যেতে চাস তাহলে তোকে নিবে কিভাবে? তবুও আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। আরে পাগল ছেলে আমার, তুই যদি যোগাযোগ না করিস তাহলে আবার পড়ালেখা শুরু করবি কি করে? সে তোমরা যাই বলো না কেন, আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ সেখানে থাকলে ওনারা যে করেই হোক আমাকে রাজি করিয়ে নিত। যা, ছেলেটা দেখি চলে গেল। চলে গেলে তো হবে না, ওকে পড়তে হলে তো ওর আগের কলেজের কাগজপত্রগুলো আনতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু ও তো বুঝছে না। বুঝছে না যখন, তাহলে ওকে বুঝাও। আচ্ছা, দেখি কি করতে পারি। তারপর থেকে শুরু হলো আমাকে বোঝানো। সকালে বিকালে রাতে 3 বেলা যে যেভাবে পারছে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুতেই বুঝছি না বা বলতে পারছি না, ইচ্ছে করে বুঝতে চাচ্ছি না। তো এইভাবেই কিছুদিন তারা দুজন আমাকে পালা করে বুঝিয়ে যখন দেখলো তারা উভয়ে ব্যর্থ, তখন আবার একদিন রাতে দুজন মিলে আমাকে ধরলো। সাগর, বস এখানে। কেন, কিছু বলবে নাকি? হ্যাঁ। কি বলো? তোর সমস্যা কি বলতো? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে তোর বন্ধুদের কল করে কাগজপত্র আনাচ্ছিস না কেন?
অবশ্যই সত্যি বলবে। আসলে তোমরা জানোই তো আমি শহর ছাড়ার আগে আমার বন্ধুর টাকা চুরি করে এসেছি, তাই আর এখন ওদের সাথে কথা বলতে লজ্জা লাগছে। না, আমি তোমার টাকা নিতে পারবো না। কেন? আমি চাই আমার ঋণ আমি নিজের টাকা দিয়ে শোধ করব। আচ্ছা, সে না হয় না করিস, কিন্তু ওদের কাউকে কল করে কাগজপত্র চেয়ে আনিস। কিন্তু আমার কাছে যে মোবাইল নেই। কালকে দুপুরে তোর মা আর বোনের সাথে মার্কেটে গিয়ে একটা মোবাইল, সিম, মেমোরি, মোট কথা যা যা লাগবে সব কিনে আনিস। শুধু শুধু এত টাকা খরচ করার কোনো দরকার আছে? শুধু শুধু কোথায়, বর্তমান সময়ে সবার একটা মোবাইল থাকা দরকার। তাছাড়া তুই কলেজে নতুন করে ভর্তি হলে তোর তো একটা মোবাইল লাগবে নাকি? কিন্তু তুই সবসময় এত কিন্তু কিন্তু করিস কেন বলতো? আমি এরপর থেকে আর তোর মুখ থেকে কিন্তু শুনতে চাই না, মনে থাকবে তো? হ্যাঁ। আর হ্যাঁ, কালকে মোবাইল কিনে আসার সময় তনুশ্রীর জন্য ওর পছন্দের কতগুলো খেলনা কিনে আনিস। অনেকদিন ধরে ওর নতুন খেলনা কেনা হয় না। আচ্ছা। তারপর বাবা চলে গেল। পরদিন আমি, মা আর তনুশ্রী মার্কেটে গিয়ে আমার মোবাইল আর তনুশ্রীর খেলনা কিনে আনলাম। বাড়িতে এসে মোবাইলে সিম লাগিয়ে বিকেলের দিকে জয়কে ফোন দিলাম। জয়ের নাম্বার আমার মুখস্থ ছিল, তাই ফোন দিতে সমস্যা হলো না। ওইদিকে বিকেলে জয়, রাজু, শ্যাম আর রিয়াদ মন খারাপ করে মাঠের এক কোণে বসে আছে আর আমার কথা বলছে। জয়, কি থেকে কি হয়ে গেল, তাই না রে? হ্যাঁ। কেউ কি ভাবছিলি অল্প কিছুদিনের মধ্যেই এত কিছু হয়ে যাবে? এমন সময় জয়ের ফোনে অপরিচিত নাম্বারে একটা কল আসলো, তাই সে কেটে দেয়। কেন ফোন করেছেন? অপরিচিত নাম্বার। আবার কেক দিল? ওই আগের নাম্বারটাই। না, এই লোকটাকে নিয়ে আর পারি না। দেখছে আমি কল কেটে দিচ্ছি, তারপরও বারবার কল দিচ্ছে। বারবার যখন কল দিচ্ছে তাহলে ধরে দেখ না কে। এই আপনার সমস্যা কি বলুন তো? দেখছেন না অপরিচিত নাম্বার দেখে বারবার কল কেটে দিচ্ছি, তারপরও বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? আবারও কল দিলাম। কল ধরে কি কেউ অপরিচিত মানুষের সাথে এইভাবে কথা বলে? এই আপনি কে বলুন তো, যে আমাকে জ্ঞান দিতে এসেছেন? জয়ের বিরক্ত ভাব এখনো কাটেনি, তাই আমার কণ্ঠ বুঝতে পারেনি। বাবা, কয়েক মাস পেরোতে না পেরোতেই তোরা আমাকে দেখে একেবারে ভুলে গেলি। আমার কণ্ঠ শুনে চিনতে পারছিস না আমাকে? জয় এখন আমার কণ্ঠ ভালো করে শুনলো আর কাবা কাবা কণ্ঠে বলল, তুই সাগর না? হ্যাঁ রে, আমি সাগর। কি সত্যি সাগর? হ্যাঁ রে গাধা, সত্যি আমি। জয়, সাগর আসলো কোথা থেকে আর তুই কার সাথে কথা বলছিস? জয় জোরে চিৎকার দিয়ে উঠলো যে আমি তাকে ফোন করেছি। বাকি সবাই কেউ বিশ্বাস করছিল না, তাই জয় লাউড স্পিকারে দেয়। তুই সত্যি বলছিস সাগর তোকে সত্যি ফোন দিয়েছে? সাগর সত্যি এটা তুই? হ্যাঁ সত্যি, এটা আমি। সাগর, তুই এখন কোথায় আছিস? কেমন আছিস? সাগর, তুই মোবাইল পেলি কোথায়? এটা কার মোবাইল দিয়ে কথা বলছিস? এইভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আস্তে আস্তে একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেব? এক এক করে সব প্রশ্নের উত্তর দে। ঠিক আছে শোন, আমি যেখানে আছি ভালো আছি, সুখে আছি, আর এটা আমারই ফোন। কিন্তু তুই কোথায় আছিস? ঠিকানা বলতে পারবো না। কেন? তুই কি ভাবছিস আমরা তোর কথা কাউকে বলে দেব? আমাদের ওপর কি তোর বিশ্বাস নেই? তোদের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু আমি চাই না আমার ঠিকানা কেউ জানুক, তাই বলতে চাচ্ছি না। সে না হয় না বললি, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করিস না। তোকে বলে বোঝাতে পারবো না তোর জন্য আমরা কত চিন্তায় ছিলাম। বলতে হবে না, আমি জানি তোরা আমাকে নিয়ে চিন্তায় ছিলি। শোন, তোদের একটা কথা দিতে হবে। কি কথা? আমি যে তোদের সাথে যোগাযোগ করছি তা তোরা 4 জন ছাড়া কাউকে বলতে পারবি না। তোর পরিবারের মানুষকে, এমনকি নিধিকেও না? কাউকে না মানে কাউকে না। তোর পরিবারের মানুষকে বলতে না করলি বুঝতে পারলাম, কিন্তু নিধিকে বলতে না করলি না কেন? কারণ ও যদি একবার জানতে পারে আমি তোদের সাথে কথা বলি, তাহলে তোদের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে আমার এই শহরে আসবে, আমার কাছে চলে আসবে। আমি চিনি ওকে। তুই যখন বলছিস তখন আমরা কাউকে বলবো না। সাগর, জানিস এখানে কত কিছু হয়ে গিয়েছে। আরোহী, ওখানে থেমে যা। ওই মেয়ের কথা কখনো আমার সামনে বলবি না, তাহলে আমি তোদের সাথে কথা বলা বন্ধ করে দেব। ঠিক আছে, আর কখনো বলবো না। শোন, তোদের আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কলেজ থেকে আমার কাগজপত্র উঠিয়ে আমার দেওয়া ঠিকানায় ফ্যাক্স করে পাঠিয়ে দিবি। তুই কি আবার পড়ালেখা শুরু করবি? হ্যাঁ, যে বাড়িতে উঠেছি তারা আবার আমার পড়াশোনার জন্য চাপ দিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, যেভাবেই হোক আমরা কলেজ থেকে তোর কাগজপত্র উঠিয়ে দেব। আচ্ছা,
এভাবে আমাদের মাঝে কথা চলতে থাকে। কিছুদিনের মধ্যে ওরা কাগজ উঠে আমাকে পাঠিয়ে দেয়। আমি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা আবার শুরু করি। পড়ালেখার পাশাপাশি প্রতিনিয়ত ওদের সাথে যোগাযোগ করি, শুধু নিধির সম্পর্কে খবর জেনে নেই। এসব করতে করতে একদিন আমার সাথে এমন কিছু ঘটে যা শুধু আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেয় না, আমার নিজের অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। মোবাইল পেয়ে আমি আমার পুরনো ফেসবুক আইডি লগ ইন করি। আমি যে ফেসবুক চালাতাম আর এই নিধি আর বাড়ির কেউ জানতো না, কারণ আমি লোকে লোকে ফেসবুক চালাতাম। আমার ফেসবুক চালানোর মেন উদ্দেশ্য ছিল ফেসবুকে গল্প লেখা, আর আমি ফেসবুকে গল্প দিয়ে সাথে সাথে বের হয়ে যেতাম, যার ফলে কেউ কোনোদিন জানতে পারেনি আমি ফেসবুক চালাতাম। জয়দের সাথে বন্ধুত্ব হওয়ার পর ওদের শুধু এই কথাটা বলি আর আমার সাথে অ্যাড করে নেই। কিন্তু এতদিন আরোহীর সাথে প্রেম করার পর কেন জানি আরোহীকে বলিনি। নতুন মোবাইল পেয়ে আবার আমি ফেসবুকে লগ ইন করি। আমাকে নিয়ে জয় এবং বাকেরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে। এই গ্রুপে শুধু আমরা 5 জনই ছিলাম। প্রতিদিনের মতো একদিন জয়, রাজু, সিয়াম আর ইয়াদের সাথে মেসেঞ্জারের গ্রুপে কথা বলছিলাম। তখন জয় গ্রুপে একটা ছবি দেয়। ছবিটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই, কারণ ছবিটা আমার ছোটোবেলার ছবি ছিল। ছবিটাকে দেখে আমি মেসেজে বললাম, জয় তুই এই ছবি কোথায় পেলি? বলতো কোথায় পেয়েছিস, দেখি তুই কেমন বলতে পারিস। আমি জানি না, তুই বল। বলতে না পারলে নাই, আমি বলতে পারবো না। আমি বলতে পারলে কি তোকে জিজ্ঞাসা করতাম? জয়, এত ভাব নিচ্ছিস কেন? বেচারারে বলে দে না, দেখছিস না বেচারা কতটা জানার জন্য কত উতলা হয়ে রয়েছে। তার মানে জয় একা না, তোরা সবাই জানিস জয় এই ছবিটা কোথায় পেয়েছে? হ্যাঁ জানি। জয় তো আমাকে বলছে না, তাহলে তোরে বল ছবিটা কোথায় পেয়েছে? আরে গাধা, নিধি ওকে তোর ছবিটা দিয়েছে। ও তাই বল। হ্যাঁ তুই জানিস আজকে নিধি তোর ছোটবেলার ছবি দিয়ে কত কান্না করছিল। ওর কান্না শুনে একবার মনে হয়েছিল তোর ঠিকানা দিয়ে দেই, কিন্তু তোকে কথা দেওয়ার কারণে দিতে পারিনি। ভালো করছিস ওকে না বলে। ভাইয়া তুমি কি করছো? এমন সময় তনুশ্রী দৌড়ে আমার কোলে এসে, এই তো বন্ধুদের সাথে কথা বলছিলাম। ভাই তোমার মোবাইলে তোর ছোটবেলার ছবি আসলো কি করে? তনুশ্রী মোবাইলের দিকে তাকিয়ে, তুমি জানলে কি করে এটা আমার ছোটবেলার ছবি? একটা কথা বলে রাখি, ছবিটা আমার একেবারে ছোটবেলার, এই ধরেন 4 থেকে 5 বছরের ছবি। এই সময়ের দিকে হয়তো বাবা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। তুমি যখন বাড়িতে ছিলে না তখন আমি প্রতিদিন দেখতাম মা তোমার ছবিটা নিয়ে কান্না করছে। পাগলি বোন, আমি তোমার ভাই হলে আমার ছবি মায়ের কাছে থাকা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি এখন মায়ের কাছে যাও, আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো। আমি তনুশ্রীকে বাইরে পাঠিয়ে দিলাম। আমি তনুশ্রীর কথায় তেমন পাত্তা দিলাম না, কারণ বাচ্চা মেয়ে, কার ছবি দেখতে আমার মতো লেগেছে তাই হয়তো উল্টাপাল্টা বলছে। তাছাড়া ছোটোবেলায় তো সবাইকে একই দেখা যায়, যদি অনেক পার্থক্য থাকে, কিন্তু তনুশ্রীর মতো বাচ্চা মেয়ের মধ্যে সেই পার্থক্য খুঁজে বের করা খুব কঠিন। তাই আমি তেমন মাথা না ঘামিয়ে বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। অন্যদিকে তনুশ্রী আমার রুম থেকে সরাসরি মায়ের রুমে চলে গেল। রাতের সময় ছিল, তাই মায়ের রুমে মা বাবা দুজনেই ছিল। মা জানে আজকে আমি ভাইয়ার মোবাইলে কি দেখছি? আমার মিষ্টি মেয়েটা তোর ভাইয়ার মোবাইলে কি দেখছে? আমি না ভাইয়ার মোবাইলে ভাইয়ার ছোটবেলার ছবি দেখেছি। তাই নাকি? তা তোমার ভাইয়া ছোটবেলায় দেখতে কেমন ছিল? খুব সুন্দর। দেখেছো তুমি কত ভাগ্যবতী, তুমি তোমার ভাইয়ের মোবাইলে তার ছোটবেলার ছবি দেখে ফেললে, কিন্তু আমরা এখনো তোমার ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পেলাম না। কে বলছে তোমার ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পারে নাই? আমার প্রতিদিন তো ভাইয়ের ছোটবেলার ছবি দেখো। কে বলেছে তোমাকে? কেউ না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছো তুমি? আমি দেখেছি মাকে প্রতিদিন ভাইয়ের ছবি দেখতে আর দেখে কান্না করতে। ওই ছবির সাথে তোমার ভাইয়ের ছোটবেলার ছবির কি সম্পর্ক? দুটো ছবি তো একই, তাই তো সম্পর্ক আছে। তাই নাকি? হ্যাঁ, তাই ভাইয়া আমার কথার সাথে তাল মিলিয়ে বলছি, উনি তো আমার সেই ভাইয়াই, তাই ছবি দুইটার মিল গিয়েছে। ঠিকই তো বলেছে, না হলে কি ছবি দুইটা মিলে যেত? বাবা তুমি এবার হাসলে কেন? কোথায় হাসলাম? আমি দেখছি তুমি হেসেছো। আরে না, আমি একটু হাসি নাই। বুঝেছি তুমি আমার কথা বিশ্বাস করছো। দাঁড়া, আমি প্রমাণ নিয়ে আসছি। এই তনুশ্রী, কোথায় যাচ্ছ? শুনে যাও। যেতে দাও ওকে। তোমার মেয়েটা দিন দিন কত পাকা হয়ে যাচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, দেখতে হবে না কার মেয়ে। তনুশ্রী দৌড় দিল, কথাটা বলেই বাবা হেসে দিল। বাবার সাথে মা একটু আসলো। এদিকে তনুশ্রী দৌড়ে আমার রুমে চলে আসলো। আমি মোবাইল রেখে বাথরুমে গিয়েছি। আমার মোবাইলের ফোনের লক দেওয়া নেই, তাই তনুশ্রী সে মোবাইল নিয়ে ছবিটা কষতে লাগলো। তনুশ্রী বাচ্চা হলে কি হবে,
ওর মোবাইল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, তাই ছবিটি খুঁজে বের করতে ওর বেশি সময় লাগলো না। তনুশ্রী ছবিটি বের করেই দৌড়ে মায়ের রুমে চলে গেল। তোমার এত সময় ধরে আমার কথা তো বিশ্বাস করলে না, তাই এবার আমি প্রমাণ সহ এসেছি। তা কি প্রমাণ এনেছো? এই যে এইটা। তনুশ্রী মায়ের মুখের সামনে ছবিটি বের করে দিল। মা ছবিটি দেখে নির্বাক হয়ে গেল। শুধু তাই নয়, মায়ের চোখ দিয়ে একা একা জল গড়িয়ে পড়তে লাগলো। তোমার আবার কি হলো? এইভাবে কান্না করছো কেন? এই দেখো, তোমার মেয়ে কার ছবি নিয়ে এসেছে। কার ছবি? এই যে ওর ছবি। মা মোবাইল বাবার চোখের সামনে নিয়ে গেল। বাবা ছবিটা দেখে অবাক হয়ে গেল, কারণ ছবিটি যে আর অন্য কারো নয়, তাদের সে হারিয়ে যাওয়া ছোট্ট ছেলের, যাকে নাকি আজ থেকে কয়েক বছর আগে মার্কেট থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছিল। অবশ্য সে দোষ মা বাবা কারো ছিল না, কারণ মা আমাকে গাড়ির পেছনে সিটে রেখে বাবার সাথে এক কাজে আবারও মার্কেটের ভেতরে গিয়েছিল। আর আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, তাই কখন জানি গাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। মা বাবা মার্কেট থেকে এসেই গাড়ির সামনে সিটে বসে সেখান থেকে চলে আসে। আর তখন যতক্ষণ আমি পিছনে তাকিয়ে দেখে, ততক্ষণে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আর আজকে আবার সেই তাদের হারিয়ে যাওয়া ছেলে কোন একভাবে তাদের সাথেই রয়েছে, কিন্তু তারা তার আসল পরিচয় জানে না। মা বাবা এসব ভাবছে আর কান্না করছে। এদিকে আমি বাথরুম থেকে এসেই আমার মোবাইল রুমে না পেয়ে মনে করলাম তনুশ্রী নিয়েছে, কারণ তনুশ্রী অনেক সময় আমার মোবাইল নিয়ে গেম খেলে। তো আমি তনুশ্রীকে খুঁজতে খুঁজতে মায়ের রুমের দিকে যেতে লাগলাম। মা বাবা তোমার কান্না করছো কেন? পাগলি মেয়ে, আমরা খুশিতে কান্না করছি রে। খুশিতে আবার কেউ কান্না করে? হ্যাঁ রে, করে। তনুশ্রী, এই তনুশ্রী, তুই কি আমার রুম থেকে আমার মোবাইল? আর কিছু বলতে পারলাম না। তার আগে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে মুখে চুমুতে ভরিয়ে দিল আর কান্না করতে থাকলো। এ কি মা, তুমি কান্না করছো কেন? তুই জানতি তাই না? আমি কি জানতাম? এই যে আমি, তুই আমার সায়ন। তোমার শয়ন মানে? মানে তুই আমাদের হারিয়ে যাওয়া ছেলে শয়ন? আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে শয়ন হলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আমি ছোটবেলায় মার্কেটে হারিয়ে ফেলেছিলাম। তাই এখন কি করে বুঝলে যে আমি তোমাদের ছেলে? তনুশ্রী একটু আগে তোর মোবাইল এনে তোর ছোটবেলার ছবি দেখিয়েছে, তাই বুঝেছি। ও, আমার একটু মনমরা হয়ে গেল। আসলে আমি বুঝতে পারছিলাম না তারা সত্যি বলছে নাকি মিথ্যা। বুঝেছি, তুই এখনো আমাদের কথা বিশ্বাস করছিস না, তাই না? তাই তো, দাঁড়া, তোকে প্রমাণ দেখাচ্ছি। মা কথা শেষ করে আমাকে ছেড়ে দিয়ে আলমারির দিকে গেল। আলমারি থেকে দ্রুত একটা ছবি বের করে আমার সামনে ধরলো। ছবি দেখে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ছবিটা আসলে আমার ছোটবেলার। আর আমি বিশ্বাস করে নিলাম এটাই আমার আসল বাবা মা। তারপর মা ছবিটা রেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এইবার আর তোকে আমি কোথাও যেতে দিব না, সব সময় আমার কাছে রাখবো, এক মুহূর্তের জন্য তোকে দূরে যেতে দিব না। তুমি একদম ঠিকই বলেছো, ওকে আর আমাদের থেকে দূরে যেতে দিব না, সবসময় আমাদের চোখের সামনেই রেখে দিব। আর একদিকে বাবা এসে আমাকে জড়িয়ে ধরেই, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। এত বছর পর তোমাদের কাছে পেয়েছি, এখন আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, এখন তো ছেলেকে পেয়ে গিয়েছো, তাই আমার কথা ভুলে গিয়েছো। এতক্ষণ আমার কথা বিশ্বাস করছিলেন না, আর এখন দেখো ছেলেকে নিয়ে কিভাবে মাতামাতি করছো। আরে পাকা বুড়ি রে, এইদিকে আয়। কেউ তোকে ভালো না বাসলে কি হবে? তোর জন্য আমি তো আছি। হ্যাঁ, একমাত্র তুমি আমাকে ভালোবাসো, আর কেউ ভালোবাসে না। তনুশ্রী দৌড়ে আমার কোলে আসে। তারপর থেকে শুরু হলো আমার জীবনে পরিবারের ভালোবাসা। কিন্তু কথায় আছে না, কিছু মানুষের কপালে ভালোবাসা বেশি সময় ধরে থাকে না। আমার সাথে ঠিক তেমনটি হলো, যার ফলে আমাকে আবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। নিজের পরিবারের এত আদর পেতে পেতে আমি ভুলে গিয়েছিলাম আমি যে কতগুলো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা ঋণ করে আছি। এতদিন রাতে আমি ঘুমিয়ে রয়েছিলাম। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে আমার পুরোনো দিনের স্মৃতি। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আমার সব সুখ শান্তি শেষ হয়ে যায়। বারবার চিন্তা করতে থাকি কি করে আমি এত টাকা শোধ করব। অবশ্য চাইলে বাবার কাছ থেকে এতগুলো টাকা নিরণ শোধ করতে পারি, কিন্তু না, আমি যেহেতু নিজের সব টাকা নষ্ট করেছি, তাহলে এটা আমারই কর্তব্য। সেই টাকা আমি নিজে উপার্জন করে শোধ করব। প্রতিদিন এই কথাটি আমার মাথায় ঘুরতে থাকে। আমি ভাবতে থাকি কি করব। তখনই আমি একটা সিদ্ধান্ত নিয়ে বসি আর তা মা বাবার কাছে গিয়ে বলি, বাবা মা, তোমাদের আমার কিছু কথা বলার আছে। কি কথা? আমি কিছু একটা করতে চাই। কিছু একটা মানে? মানে আমি একটা চাকরি করতে চাই। তোমার হঠাৎ চাকরি করার প্রয়োজন পড়লো কেন? তোমরা তো জানো আমি এখনো কিছু মানুষের কাছে ঋণী, তাই সেই ঋণ শোধ করার জন্য আমাকে চাকরি করতে হবে। ঋণ শোধ করার জন্য তো চাকরি করার কি দরকার? আমার সব টাকা তো তোদেরই,
এই টাকাগুলো দিয়েই তো তুই তোর ঋণ শোধ করতে পারবি। না বাবা, তা হয় না। কেন হয় না? ঋণ আমি করেছি, তাই শোধ আমার উপার্জিত টাকা দিয়ে করব। তুই যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তাহলে আর আমি কিছু বলবো না। বা কোথায় চাকরি করবি কিছু ভেবেছিস? না, আমি আগে তোমাদের আমার সিদ্ধান্ত জানাতে আসলাম, তারপর জায়গায় জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজবো। তোর কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজতে হবে না, তুই আমাদের অফিসেই জয়েন কর। কিন্তু আরে এত চিন্তা করছিস কেন? তুই আমাদের অফিসে মালিক হয়ে কাজ করবি, কিন্তু সবাইকে যেমন প্রতি মাসে বেতন দিই তেমনি তুইও তোর বেতন নিয়ে যাবি। তাছাড়া আজকে না হয় কালকে তো তোকে অফিসে জয়েন করতেই হবে, তাই না? হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। তোমরা যখন বলছো তাহলে আমি তাই করব। আর শোন, যদি তুই নিজে কোনো প্রজেক্ট সফল করতে পারিস তাহলে তার সম্পূর্ণ টাকা তোর, ঠিক আছে? আচ্ছা। বাবার সাথে চাকরি করো, আমার কোনো আপত্তি নেই। তাই বলে তোমার পড়ালেখায় ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কোনো চিন্তা করো না, পড়ালেখা আমি ঠিক মতোই করবো। বললেই ভালো। তারপর মা বাবার সাথে আরও কথা বলতে থাকি। এইভাবে আমার দিন পার হতে থাকে। প্রতিদিন জয় এবং বাকিদের সাথে কথা বলে নিধির খোঁজ নেই। পড়ালেখা করি, চাকরি করি, আমার ঋণের টাকা জোগাড় করতে থাকি। আমি যে ফেসবুক আইডি দিয়ে জয় আর বাকিদের সাথে কথা বলি সেটা আলাদা আইডি, মানে আমার ফ্যাক আইডি, যার কথা শুধু ওই 4 জনই জানে। আমার আসল আইডি, মানে যে আইডির কথা আরোহী জানতো, সেটা আমি ব্যবহার করি না। আমি আমার বন্ধুদের সাথে যখনই কথা বলতাম তখন শুধুমাত্র নিধিকে নিয়ে। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর যারা পুরো গল্প শুনতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা পুরো গল্প শুনে নেবেন। ধন্যবাদ।